রাইয়ের দ্বিতীয়বারের বিয়ে নিয়ে এবার দ্বিমত শুরু হয়ে গেল রাইয়ের গোটা পরিবারের মাঝে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওতে লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা মিষ্টি বলতে থাকে যে রাইয়ের দ্বিতীয়বারের মতন আবারও ঈশার গোটা পরিবার মিলে বিয়ে দিতে চাই, ঠিক সেই জিনিসটাকে নিয়ে আপত্তি করে বসে নীলু উত্তেজিত হয়ে বলতে থাকে যে একদম না মা, আমি তোমাকে সাবধান করে দিচ্ছি, কোনো মতেই আর তুমি ওই লোকটার হাতে বর্দি ভাইকে তুলে দিয়ে আর তুমি তোমার বড় মেয়ে সর্বনাশ ডেকে এনো না। কারণ তুমি ওই লোকটাকে যতবার ক্ষমা করে দিয়ে রাই দিদিভাইকে ওই লোকটার হাতে তুলে দিয়েছো, ততবারই তো তুমি দেখেছো যে রাই দিদিভাইয়ের কত বড় ক্ষতি মুখ থেকে রাই দিদিভাই ফিরে এসেছে। বারবার করে রাই দিদিভাই এরকম করে বিপদে পড়তে থাকবে, বারবার করে কি গ্যারেন্টি আছে যে রাই দিদিভাইকে বিপদের হাত থেকে কেউ না কেউ রক্ষা করে আনতে পারবে বলো তো? আজ না হয় রাই দিদিভাই কপাল করে বেঁচে গিয়েছে, কিন্তু তার গ্যারেন্টি কী আছে যে রাই দিদিভাই আবারও বিপদে পড়বে না? অনি দাদাভাই তো সবসময় রাই দিদিভাইয়ের পাশে থাকবে না। তুমি একটা জিনিস আমার লক্ষ্য করে দেখেছো, যতবার রাই দিদিভাই এবং অনির্বাণ দাদাভাই এক হওয়ার চেষ্টা করছে, সুখের মুখ দেখার চেষ্টা করছে, কেউ না কেউ অবশ্যই তাদের সংসারে এসে ভাঙন ধরার চেষ্টা করেছে। তাহলে সে সব কিছু জানা সত্ত্বেও তোমরা কেন বোকার মতন রাই দিদিভাইকে আবারও সেই লোকটার হাতে তুলে দেওয়ার কথা ভাবছো? সেটা তোমার মাথায় ঢুকছে না। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে, যাচ্ছে মিস দিভাই তুই এতটা উত্তেজিত হয়ে পড়লি কেন বলতো? কারণ এখানে তো রাই দিদিভাই এবং অনির্বাণ দাদাভাইয়ের বিয়ে নিয়ে কথা হচ্ছে, এখানে তো তোকে নিয়ে কোনো কথা হচ্ছে না। তাহলে তোর মতামতটাই বা এখানে কে চেয়েছে যে তুই তোর মতামত দিতে এখানে বসে গেলি? ঠিক সেই সময় রাইয়ের মা বলে থাকে যে তোরা একটু থামবি, ভুলে যাস না যে আমরা কিন্তু অন্য কারো বাড়িতে আছি, এখানে এরকম করে অশান্তি হলে লোকে খারাপ বলবে। ঠিক সেই সময় রাইয়ের দাদাভাই বলে থাকে যে মা, এই বিষয়ে আমার একদমই মত নেই, এই বিষয়ে আমি নীলাঞ্জনের সাথে একমত, কিন্তু তাই বলে নীলাঞ্জনাকে যে আমি প্রশ্রয় দিচ্ছি সেরকমটা নয়। ঠিক সেই সময় রাইয়ের বৌমনি বলতে থাকে যে আচ্ছা তুমি আমাকে একটা কথা বলো তো বিক্রম, কতদিনই বা তুমি তোমার বোনকে এরকম করে সকলের কাছ থেকে আড়াল করে রাখবে? আজকে যদি অনির্বাণ রায়কে এতটা পাগলের মতন খোঁজাখুঁজি না করতো, পুলিশের আশায় তো আমরাও বসেছিলাম, কই আমরা কি কোনো কিছু উদ্ধার করতে পেরেছি? সেই তো অনির্বাণই ছিল সেই ব্যক্তি যে কিনা রায় অবধি আমাদেরকে পৌঁছাতে সহযোগিতা করেছে। হ্যাঁ আমি মানছি এর পেছনে যথেষ্ট পরিমাণে ঈশারও ইন্ধন ছিল, নয়তো আমরা কোনো মতেই রায়কে আজকে খুঁজে পেতাম না। কিন্তু তাই বলে যাদের সূত্র ধরে আমরা অবশেষে আমাদের রায়কে ফিরে পেয়েছি, সেই মানুষটার হাতে যদি রায়কে না তুলে দিই, তাতে তোমার কি মনে হয় যে রায় খুব ভালো থাকবে, রায় খুব আনন্দে থাকবে? একমাত্র অনির্বাণই আছে যে কিনা রায়কে সুখে রাখতে পারবে এবং রায়কে ভালো রাখতে পারবে। মেয়েটা রাতের পর রাত না ঘুমিয়ে কাটিয়েছে, চোখের জল ফেলেছে অনবরত অনির্বাণকে হারিয়ে ও কষ্ট পেয়েছে। ডিভোর্স দেওয়ার পর ওর কী হাল হয়েছিল সেটা তো তুমি নিজ চোখেই দেখেছো বিক্রম। তাহলে তুমি এই গোটা জিনিসটা এড়িয়ে যাওয়ার কী করে চেষ্টা করতে পারো বলো তো? ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে তোমাদের যা যা ইচ্ছা করে নাও, কিন্তু তার শর্ত আমি অনির্বাণ দাদাভাই এবং রাজদীপের কোনো মতে দ্বিতীয়বার আবারও বিয়ে হতে দিব না। কারণ আগেরবারও আমার এই বিয়েতে মত ছিল না, এবারও আমি বলবো যে ওদের বিয়েটা দেওয়াটা একদমই বড্ড বেশি একটা ভুল করা হয়ে যাবে। কারণ যে ভুলটা অনেক কষ্টে শুধরানো হয়েছে, সেই ভুলটা আবারও করার কোনো মানে হয় না। ঠিক সেই সময় রায়ের বৌমনি বলে থাকে, যাচ্ছা নীলু, আর যদি এই বিয়েটা আবারও হয় তখন তুমি কী করবে? বিয়েটা ভেঙে দেওয়ার জন্য আবার ওদের মধ্যে নতুন করে কোনো অশান্তি সৃষ্টি করার চেষ্টা করবে? কারণ এটা তো তোমার স্বভাবে দাঁড়িয়ে গিয়েছে। এখন যেই তুমি দেখবে যে ওরা সুখের মুখ দেখতে শুরু করছে, অমনি তাদের সুখের সংসারে ভাঙন ধরানোর চেষ্টা করবে। ঠিক সেই সময় নীলু বলতে থাকে যে যদি আমি সুযোগ পাই তাহলে বাদ করবো, কিন্তু তার শর্ত আমি আমার রায় দিদিভাইকে আর কষ্টের মুখে আমি পড়তে দেবো না। ঠিক সেই সময় স্রোত বলতে থাকে যে তোকে দেখে মনে হচ্ছে যে রায় দিদিভাইয়ের ভালো একমাত্র তুই চাস। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।